দিদি, আপনি তো প্রচুর অভিনয় করেছেন, কিন্তু আমি এমন একজন অভিনেতার নাম বলবো, খরাজ মুখার্জি। তার সঙ্গে আপনি অনেক কাজ করেছেন, একটু অভিজ্ঞতা শেয়ার করুন না। খরাজ সবসময় আমরা যখন একসঙ্গে কোনো ফাংশন করি তখন খরাজ বলে যে এই তো আমার অফ স্ক্রিনের গিন্নি তো বাড়িতে আসেন, আমার অন স্ক্রিনের গিন্নিকে বা স্টেজে রাখছি। এমন অনেকে হয়েছে যে সবাই বলেছে যে এই বাজে কথা বলবে না, আমরা সবাই জানি তুমি খরাজদার বউ। কেন হয়েছে? তার কারণ অদ্ভুতভাবে খরাজের যিনি নিজের স্ত্রী, অগ্নিসাক্ষী করা স্ত্রী এবং একমদ্বিতীয় স্ত্রী, অন্য কোনো যাকে ওই জায়গায় বসানোর কথা খরাজ কল্পনাও করেনি কোনো দিন। ইজ ভেরি অনেস্ট টু হার। তো সেই প্রতিভা ওর নাম, প্রতিভার সঙ্গে না আমার মুখে, আমার কথা বলার, আমার বডি ল্যাঙ্গুয়েজের অদ্ভুতভাবে খুব মিল। মানে আমরা একসঙ্গে বসে যদি কথা বলি মনে হবে দুই বোনে কথা বলছে। এরকমও হয়েছে আমি হয়তো গ্রিন রুমে হা 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 করে হাসছি, খরার ছেলেদের ঘর থেকে উঠে এসছে দেখতে যে প্রতিভা কখন এলো। এরকমও ঘটনা ঘটেছে। তো কাজেই মানে এটা হয়ে যায়। আর তাছাড়া খরাজ ব্যক্তিগতভাবে এত ভালো একজন মানুষ, গুণী মানুষ এবং টাইপ অফ মেন্টারও বটে। ও আমাকে অনেক কিছু শিখিয়েছে, কমার্শিয়ালিজম, প্রফেশনালিজমের অনেক কিছু আমি ওর কাছ থেকে শিখেছি। আমি ওর কাছে কৃতজ্ঞ। আর আমাদের একটা অদ্ভুত আছে তো, একটা ওয়েভলেন্থে তো ম্যাচ করেই, তা না হলে আর এত ক্লিক করে কি করে। এটা তো আছে। খুব ভালো বন্ধু ও আমার, ওর বউও খুব ভালো বন্ধু। এই নতুন সরকারের কাছ থেকে আপনি আমাদের শিল্পী মহলের দিক থেকে কি চান? মানে কোনটা চান যেটা হলে আর শিল্পী মহলের সমস্যা থাকবে না, বা আপনার ব্যক্তিগত ব্যাপার? দেখো, ব্যক্তিগতভাবে আমার কিছু চাওয়ার নেই, কোনোদিন কারোর কাছ থেকে কিছু চাইনি। আমি স্বাবলম্বী, সবটা আমি আর আমার বর নিজেরা সামলাই, কারোর থেকে কোনোদিন কিছু সাহায্য নিইনি। আমি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী, সবাই জানে। কোনোদিন কেউ বলতে পারবে না যে সেখান থেকে এক পয়সা সাহায্য নিয়েছি। তৃণমূলের তো প্রশ্নই নেই। আর এই সরকারের থেকেও আমার কিছু চাওয়ার নেই, সরকারের থেকে কোনো চাওয়া নেই। ইনফ্যাক্ট আমার ওগুলোও ছিল না, ওই লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, স্বাস্থ্যসাথী ছিল না। আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নিশ্চয়ই অ্যাপ্লাই, আমার এমনিও হতো না অ্যাপ্লাই করে, যদি চাইতামও, কিন্তু চাইবো না কোনো দিন। আমি চাই যে আমার আছে, যা আছে তার মধ্যে আমি ম্যানেজ করে নিতে পারবো, আমার দরকার নেই। এটা গেল একটা কথা, আমার চাওয়া ব্যক্তিগত। আর আমার ইন্ডাস্ট্রির জন্য সেখানে তো একটা কমিটি আবার তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমার সরকার, সে তো সরকারের সঙ্গে আলোচনা করেই তৈরি হয়েছে। তো আমার তো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার দরকার নেই। আমি সেই কমিটির কাছে বরং আমার এক্সপেকটেশন রাখতে পারি, যেটা নিশ্চয়ই সরকারের কাছে পৌঁছবে। সেটা হচ্ছে যা যা ঝামেলা আমরা পুইয়েছি এই 15 বছরে, সে তো বলার কথা নয়। যা যা ডমিনেশন, যা যা অসভ্যতা, যা যা নোংরামো আমরা ফেস করেছি এই ইন্ডাস্ট্রির মানুষজন, ব্যান করার মতো বিষাক্ত কালচার ফেস করেছি সবাই। তো সেটা যেন না থাকে, শুনছি থাকবে না, সেটা তো নিঃসন্দেহে পাওনার জায়গা হবে যদি সেটা প্রমাণিত হয়। শোনা কথা আর প্রমাণিত কথার মধ্যে তো ফারাক থাকে। তো সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে নিঃসন্দেহে খুব ভালো লাগবে, মনে হবে মানুষের সিলেকশন ঠিক ছিল, আমাদের শিল্পী মহলের সিলেকশন ঠিক ছিল। আর সেটা যদি না হয়, যদি দেখি সবই এপিট আর ওপিট, তখন যার পর নাই বিরক্ত লাগবে, যার পর নাই খারাপ লাগবে। কিন্তু সেটা তো হয়নি এখনো, কাজে এক্ষুনি বিরক্তি বা খারাপের কথা না বলাই ভালো। দিদি, আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ সময় দিয়েছেন। এবার আমার লাস্ট একটা জানতে ইচ্ছা করে খুব, আপনার খুব পরিচিত, আপনারা একসঙ্গে প্রচুর কাজ করেছেন, বন্ধু মহল বলেই চলে, সোমা ব্যানার্জি এবং সোমা চক্রবর্তী। আপনি ওনাদের সম্পর্কে কিছু বলুন এবং কিছু প্রশ্ন ছুড়ে দিন, সেই প্রশ্নের উত্তরটা আমি ওনাদের কাছ থেকে নিতে চাই। আমি? হ্যাঁ। সোমাদি যখনই দেখা হয় তখনই বলেন, কিরে আমার সঙ্গে তো আর কোনো যোগাযোগ করিস না, আমার সঙ্গে তো আমাকে একটা ফোনও করিস না। আমার সোমাদিকে খুব পরিষ্কার একটা প্রশ্ন আছে, সোমাদি তোমার মনে হয় না ফোন করে ছোটো বোনটার একবার খবর নিই? এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, সোমা ব্যানার্জি, সে তো আমার খুব ভালো বন্ধু। সে সম্প্রতি একটি ভীষণ ভালো সিরিয়াল করছে, লিড ক্যারেক্টার, এবং খুব খুব পপুলার হয়ে গেছে সিরিয়ালটা। ও তো খুব ভালো অভিনেত্রী, নো ডাউট। ওর কাছে আমার একটা প্রশ্ন আছে, ভাই মোটামুটি আমাদের 15-20 বছরের সম্পর্ক, তোর বাড়িতে কোথায় কি আছে আমি সব জেনে গেছি, এমনকি বাগানের কাঠকুটো দিয়ে হাঁড়ি করে গরম জল হয় তাও আমি জানি।
এই এখন একটা রান্নাঘর নিয়ে সিরিয়াল করছিস, তাও আমি জানি। একদিন দুদিন মূলো ছেঁচকি করে এনে খাইয়েছিলি, খুব ভালো হয়েছিল, বলেছিলুম একটু মূলো ছেঁচকি করে খাওয়াস। এখন আর আমি সিরিয়াল করছি না বলে আমি ব্রাত্য করে দিলি, যেখানে তোর সিরিয়াল সেখানেও তো মূলো ছেঁচকি করে এনে একটু ফোন করতে পারিস যে আয় মূলো ছেঁচকি করে নিচ্ছি নিয়ে যা, নিদেন পক্ষে সুইগি করে পাঠিয়ে দিতে পারিস। আমি সিরিয়াল করছি না বলে এখন এত অবহেলা। দিদি আজকে আমি শেষ প্রশ্ন করি। আমাকে যিনি নিয়ে এসেছেন আপনার কাছে, পরিচয় করিয়েছে, এই একসঙ্গে বসে কথা বলছি, শুভঙ্কর দত্ত। ওনার সঙ্গে আপনার অনেক দিনের সম্পর্ক, আমি যতটুকু শুনলাম। ওনার সম্পর্কে একটু বলতে হবে। শুভঙ্করের সঙ্গে প্রথম পরিচয় ও ডিরেকশনে কাজ করতে গিয়ে, সেটা আবার সোমা ব্যানার্জির মানে দেশের বাড়ি, বুঝতে পারছিস কিরকম লতায় পাতায় ব্যাপার স্যাপার। আচ্ছা আচ্ছা। তো সোমা শুনে বলেছিল মা ওখানে গেছিলি, এই তো সেখানে গিয়ে আমি যেটা দেখেছিলাম যে ও খুব হোমওয়ার্ক করে কাজটা করে, মানে খুব ভালো লাগছিল। নানা কারণে হয়তো কাজটা এখনো আমাদের সেভাবে এগোয়নি, মাঝপথে বন্ধ হয়ে গেছে, মানে চালু হবে না সে কথা বলছি না, কিন্তু অনেক সময় হয়তো অনেক কাজ আটকে থাকে, কিন্তু তাতে ওর কোনো উৎসাহে আমি ভাটা পড়তে দেখিনি। এবং সম্প্রতি আমরা আরও একটা কাজ করতে যাচ্ছি, সেটাই ওকে আমি এত মানে কি বলবো পার্টিকুলার দেখছি যে ও অডিশন নিয়ে আর্টিস্ট সিলেকশন করছে প্রপারলি, সেইভাবে আমার খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট ও আমার মাইন্ড রকেটে এসেও অডিশন নিয়েছে, তো আমার খুবই ভালো লাগছে। এবং আমি খুব আন্তরিকভাবে চাইবো যে শুভঙ্কর ওর কর্মজীবনে খুব উন্নতি হোক, ওর আরও ভালো কাজ করুক, ও আরও ভালো কাজ করলে আমি 4টি রোল পাবো, আমার 4টি পয়সা হবে। আর একটা কথা শুভঙ্করের সঙ্গে আমার খুব মেলে, সেটা হলো শুভঙ্কর আর আমি রাজনৈতিকভাবে একই মানসিকতার মানুষ, তো সেই জন্য হয়তো ওর সঙ্গে আমার ওয়েভলেন্থটা আরও বেটার মেলে আর কি, কথাবার্তা বলে খুব ভালো লাগে। বেশ, খুব ভালো লাগলো দিদি। আজকে এইটুকুই থাক, আপনি অনেকটা সময় দিয়েছেন। কেডি সিনে আড্ডাতে আবার কখনো আসবেন বা আমাদের ডাকবেন, চলে আসবো, সময় দেবেন। আপনারাও ভালো থাকবেন।